হ্যালো বন্ধুরা, আমি রায়হান হাসান। আজকে আমি যাচ্ছি ফরেস্ট সিটিতে। ফরেস্ট সিটি হলো মালয়েশিয়ার এমন একটি শহর যাকে ভূতের শহর বলা হয়। $100 বিলিয়ন খরচ করে বানানো এই শহরকে কেন ভূতের শহর বলা হয়, এটাই আজকে জানাবো আপনাদের। ফরেস্ট সিটির হিস্ট্রিটা কিন্তু একেবারে নতুন। 2006-এ এর নির্মাণ কাজ শুরু হয় এবং 2016-এ এটি উদ্বোধন করা হয়। চায়নার কান্ট্রি গার্ডেন হোল্ডিং লিমিটেডে এটি নির্মাণ করেন। এই শহরটি একটি ব্যক্তি মালিকানাধীন শহর। কান্ট্রি গার্ডেন হোল্ডিং লিমিটেড 60% এবং 40% ইস্কান্দারপতি সিটি কাউন্সিল অথরিটি। বর্তমান জহরবারের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা এই শহরটি। কান্ট্রি গার্ডেন সেলস গ্যালারি এরিয়া, এখানে ইনফরমেশন ডেক, যে কোনো বিষয়ে ইনফরমেশন নিতে পারবেন। আজকে 2 দিন সরকারি ছুটি, যার ফলে প্রচুর লোকজন হয়েছে। এর আগে যখন আমি এসেছিলাম তখন এই শহরে কোনো লোক পাইনি, আমি একেবারে ফাঁকা পেয়েছিলাম। আমার শহরটিতে এসে আমার খুবই ভয় লেগেছিল ওই দিন, কারণ কোনো লোকজন ছিল না। বস আমাকে গাড়ির ভিতরে রেখে একটা অফিসের ভিতরে ঢুকেছিল, তখন আমি গাড়ির ভিতরে 1 ঘন্টার মতো বসেছিলাম, কিন্তু কোথাও কোনো লোকজন দেখা পাইনি। দেখুন কত সুন্দর একটি ম্যাপ, মিনি আর্কিটেকচার, পুরো শহরের ম্যাপটা এখানে দেওয়া আছে। এদিকটায় রয়েছে শপিং মল। এর আগে যখন এসেছিলাম এই শপিং মলে ঢুকেছিলাম, তখন দোকানপাট খুব একটা দেখতে পারিনি, কারণ ম্যাক্সিমাম সবগুলো বন্ধ ছিল। দেখি আজকে কেমন অবস্থা। ডিউটি ফ্রি শপ। মালয়েশিয়াতে আপনি অ্যালকোহল নিতে পারবেন না যদি মুসলিম হন। আপনি অন্য ধর্মের হলে নিতে পারবেন, কিন্তু আপনার আইডেন্টিটির জন্য পাসপোর্ট কিংবা আইডি কার্ড দিতে হবে। আরেকটি ডিউটি ফ্রি শপ, কে সুপার মার্কেট। আজকে প্রায় 50% দোকান খোলা আছে, যদিও উপরে একটা দোকানও খোলা নেই। তো আজকে নিয়ত করে এসেছি এখানে সুইমিং পুলে গোসল করব, কারণ এর আগে যখন এসেছিলাম সুইমিং পুলে নামতে পারিনি। দেখি আজকে সুইমিং পুলে নামবো। সুইমিং পুলে নামতে হলে আপনি 20 রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হবে। এই জায়গা থেকে টিকিট নিতে হয় 20 RM, একটি করে টিকিটের মূল্য। তো প্রথমে টিকিট নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখি সুইমিং পুলে নামবো এবার। চারটি সুইমিং পুল আছে, তার ভিতরে এই সুইমিং পুলটা সবচেয়ে সুন্দর। একবারে সুইমিং পুল বসে আপনি ওই পাশে সিঙ্গাপুর দেখতে পারবেন। একদিকে সমুদ্র আর একদিকে সিঙ্গাপুর। আজকে পর্যটকের অভাব নেই, প্রচুর লোকজন এসেছে। বিচ সাইড ওয়াটার পার্ক, 20 RM টিকিট দিয়ে 3টি সুইমিং পুল, একটি ওয়াটার পার্কে এনজয় করতে পারবেন। এখানে ওয়াটার পার্কের স্লিপারটা ভালোভাবে কাজ করছে না, মাঝে এসে আটকে যাচ্ছে। পানির গতিবেগটা অনেক কম, পরে হাত দিয়ে ধাক্কা দিয়ে নামতে হয়। আর্টিফিশিয়াল ক্র্যাব। নদী এবং সমুদ্রের মিলিত পানিতে নেমেছিলাম একবার, যদিও এই পানিতে নামা নিষেধ, কারণ এখানে কুমির আছে, সাইনবোর্ড দেওয়া আছে। ওয়াকিং স্ট্রিট। তবে পর্যটক আজকে ম্যাক্সিমাম পর্যটকই বাঙালি, যেহেতু ছুটির দিনগুলো বাঙালি ভাইরা ছুটি পায়। অন্যান্য দিন তারা ব্যস্ত থাকে, যার কারণে আসতে পারে না। আজকে বিদেশি পর্যটক খুবই কম। অন্যান্য দিন আসলে হয়তো লোকজন থাকে না একেবারে, তবে 2-1 জন যা থাকে সম্পূর্ণ বিদেশি পর্যটক। এই নদীটা কিন্তু এখানে এসে শেষ হয়েছে। নদীর ওই পারে কিন্তু সিঙ্গাপুর।
এই শহরটা পুরোটাই গড়ে উঠেছে পানির ভিতরে, যা পানির ভিতরে বালি ভরাট করে অনেকটা দুবাইয়ের পাম জুমাইরার মতো। সামনে যে ব্রিজটি দেখতেছেন এটি হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়ার সেকেন্ড কজওয়ে। মাত্র 2 কিলোমিটার দূরে এই ব্রিজটা অবস্থিত। এদিকটায় রয়েছে সমুদ্র, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার শেষ সীমান্ত। আজকে পুরো শহরটাই যেন পর্যটকে ভরপুর, তার ভিতরে বিচ সাইডে এত পরিমাণ পর্যটক যেটা বলার আর কিছু থাকে না। দেখি সামনে একটি সুন্দর একটি পিক তোলার জায়গা, একটা ছবি উঠাতে পারি কিনা। অনেক লোকজন সিরিয়াল ধরে আছে, সবাই এখানে পিক নিচ্ছে। সুন্দর স্কাইলাইনের একটা পিক এখান থেকে নেওয়া যাবে, কিন্তু যে পরিমাণ সিরিয়াল সম্ভবত আসলে আমাদের সিরিয়াল পেতে পেতে অনেক দেরি হবে। যাই হোক, অন্য সময় নেব। ফিনিক্স ইন্টারন্যাশনাল হোটেল। যারা ফরেনাররা আসে তারা ম্যাক্সিমাম কিন্তু এই হোটেলটাই থাকে। তবে এই শহরটিকে কেন ভূতের শহর বলা হয় এটা এখন আপনাদেরকে জানাবো। এই শহরটি ভূতের শহর বলার পিছনে অনেকগুলো রিজন আছে, তার ভিতরে অন্যতম রিজন হচ্ছে পপুলেশন। এখানে যে 70,000 প্লাস লোকজন বসবাস করার কথা ক্যাপাসিটি থাকলেও তা বর্তমানে এখানে জনসংখ্যা 9,000-এর মতো, যা তুলনামূলক খুবই নগণ্য। এখানে যতগুলো বিল্ডিং আছে, অ্যাপার্টমেন্ট আছে, ম্যাক্সিমামই খালি। প্রায় 1% লোক এখানে ফিল আপ হয়েছে। 2016-এ এটি উদ্বোধন করার পরে এখানে অনেক লোকজন বসবাস করা শুরু করে, কিন্তু কোভিড-19-এর পরে এখানে লোকজন ধীরে ধীরে কমতে থাকে। Our Asia business correspondent Nick Marsh spent a night in Forest Garden that many now describe as a ghost town. এখানে আপনি রাইড নিতে পারবেন। অন্যান্য দিন এই রাইডগুলো আসে না, কারণ আজকে 2 দিন সরকারি ছুটি, যার ফলে এরা হয়তো বাইরে থেকে রাইডগুলো নিয়ে এসেছে। অন্যান্য দিন কিন্তু এখানে রাইড পাওয়া যায় না। তো টিকিটের মূল্য অনেক, যার কারণে আর চড়া হলো না, কারণ প্রত্যেকটা টিকিট 60 RM। পরে উনি বললো 50 RM দিলে হবে, কিন্তু যাই হোক আমরা এখন রাইড নেব না, যেহেতু আমি এর হেঁটেই পুরো শহরটা দেখাবো আপনাদের। এই শহরের জনসংখ্যা ক্যাপাসিটি 70,000 প্লাস, কিন্তু বর্তমানে এখানে 9,000 লোক বসবাস করে। 2022-তে এটিকে ভূতের শহর বলে ঘোষণা করা হয়। আসলে এই ভূতের শহরে হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে, এটা যেহেতু একটি চায়না প্রপার্টি, এই শহরটি নির্মাণ করা হয় চায়নাদের উদ্দেশ্য করে, মালাইদের উদ্দেশ্য করে না। এখানে চায়নাতে সাংহাইয়ে যারা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোকজন ছিল তাদের উদ্দেশ্য করে নির্মাণ করা হয়, কিন্তু চায়না মুদ্রানীতির ফলে তা একেবারে ভেস্তে যায়। কারণ চায়না গভর্নমেন্ট ওই সময় বাইরে প্রপার্টি কিনতে তারা একটি রুল জারি করে, যার ফলে চায়না থেকে সেরকম কোনো সাড়া পায়নি, যার ফলে প্রপার্টি একেবারে ডাউনে চলে যায়। ফরেস্ট সিটি বোর্ড। তো ফাইনালি আমরা চলে আসলাম, এখন যাওয়ার পালা। এখানে এসে সামনে দেখি ক্যাকটাসের উপরে একটি কাকলাস বসে আছে, কাকলাস অথবা টকটক যেটাই বলেন না কেন। সন্ধ্যা হয়ে এসেছে, এখানে এসে গাড়ি বুকিং দিলাম, কিন্তু গাড়ি ধরছে না, গ্যাপ বন্ধ করে বসে আছে সবগুলো। আজকে অনেক পর্যটক এসেছে, যার ফলে গাড়ি পেতে অনেক বেগ পেতে হচ্ছে, কারণ এখানে যেগুলো গাড়ি দেখতেছেন ম্যাক্সিমামই কিন্তু এরা গ্রাপ ট্যাক্সি যারা রাইড দিয়ে থাকে। কিন্তু আমি গাড়ি কয়েকবার বুকিং দিলাম, কিন্তু সবাই
ক্যান্সেল করে এখানে অনেকটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে বাংলাদেশের মতো। কারণ আজকে পর্যটককে বেশি দেখার কারণে তারা কি করেছে, অ্যাপ বন্ধ করে বসে আছে, ডাইরেক্ট কথা বলে। অ্যাপে তো আপনি বেশি ভাড়া নিতে পারবেন না, যার ফলে আপনার ডাইরেক্ট কথা বলে আপনার কাছ থেকে বেশি ভাড়া আদায় করে নেবে। কয়েকটি গাড়ি মিস করার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রাতের ইটা দেখে খুবই লাগতেছে, একেবারে অন্ধকার, লোকজনবিহীন শহর। এখন পর্যটকরা চলে যাওয়ার পরে এই শহরটা শুধু ধুধু মরুভূমির মতো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। শহরটি যে কতটা মানবশূন্য সেটা কিন্তু রাতের আধারে এখন সেটা বোঝা যাচ্ছে। তো অবশেষে অনেক কষ্টে একটা গাড়ি পেলাম।